The journey to fear begins here. আসসালামু আলাইকুম। মধ্যরাতের ট্রেনের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অলিন। এটি কোনো সাধারণ ট্রেন নয়, এটি এমন এক রহস্যময় যাত্রা যেখানে প্রতিটি স্টেশনে লুকিয়ে আছে অজানা আতঙ্ক, অদেখা ছায়া। এখানে আপনারা শুনতে পারবেন আমাদের ট্রেন যাত্রীদের সত্যকার ভয়ের গল্প। আপনারা সবাই প্রস্তুত তো? চলুন তাহলে শুরু করা যাক। The journey into fear begins here. আজকে আমরা আমাদের এই এপিসোডে যেই ঘটনাগুলো বলবো আপনাদের, সেগুলো মূলত সংগ্রহ করা হয়েছে মাহতাব ভাইয়ের কাছ থেকে। উনি উনার সাথে এবং উনার পরিবারের সদস্যদের সাথে ঘটা বেশ কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের সাগরিকা এলাকায় থাকেন এবং তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ছাত্র। ঘটনা শুরুর আগে বলে দেই, আমাদের ইমেল করার ঠিকানা মধ্যরাতে train01@gmail.com, স্পেলিং MODDHORATERAIN01@gmail.com। এই ঘটনাটা হলো 2018 সালের। শুরুতে বলে রাখি, মাহতাব ভাইয়ের নানার পরিবারে ছিল 6 ভাই আর 2 বোন। মাহতাব ভাইয়ের মা ছিল ভাই বোনদের মাঝে 7 নাম্বার। এই মাহতাব ভাইয়ের 6 মামাদের সবাই পরিবার সহ ঢাকা থাকেন উনার নানা মারা যাওয়ার পর থেকে। আর এই মাহতাব ভাই পরিবার সহ থাকেন চট্টগ্রামে। তো 2018 সালে তখন এই মাহতাব ভাই 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ করেছিলেন। তখন ডিসেম্বর, শীতের সময়। সাধারণত তখন প্রায় প্রতি বছরই বার্ষিক পরীক্ষা শেষে উনি পরিবার সহ এই ডিসেম্বর শীতকালের সময়টা ঢাকায় বেড়াতে যেতেন এবং ওইখানেই বেশিরভাগ সময় উনার মেজো মামার বাসাতেই থাকা হতো। এই ঘটনাটা যখন ঘটেছিল 2018-তে, তখন এই মাহতাব ভাইয়ের নানু জীবিত ছিলেন এবং ঢাকায় ওই মেজো মামার বাসায় অবস্থান করছিলেন। নানু মারা যায় 2019-এর ফেব্রুয়ারিতে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু স্তরে রাখুক। আর ওনার ওই মেজো মামার পরিবারে ছিল মামা মামি আর ওনাদের 3 ছেলে সন্তান, যার মধ্যে বড় জনের নাম ছিল শিহাব, মেজো জনের নাম ছিল নীরব আর সবার ছোট জনের নাম ছিল জীবন। তারা আগারগাঁওয়ের তালতলার একটি ভাড়া বাসাতে থাকতো তখন। শুরুতে বলে রাখি, ওই বাসাতে 3টি রুম ছিল, যার একটিতে রাত্রেবেলা মাহতাব ভাই এবং ওনার বড় মামাতো ভাই শিহাব ঘুমাতো, আর অপর 2টি রুমের একটিতে ওনার মামা ছোট মামাতো ভাই জীবন ঘুমাতো এবং অপর একটিতে মাহতাব ভাইয়ের আম্মু আর ওনার নানু ঘুমাতো। ওই রুমেরই সোফায় ওনার মেজো মামাতো ভাই নীরব ঘুমাতো। যেহেতু রুম আর বেড ছিল 3টি, তাই আর তখন শীতকাল হওয়ায় খুব একটা সমস্যাও ছিল না ঘুমানোয়। তো একদিন রাতে স্বাভাবিকভাবেই উনি আর ওনার বড় মামাতো ভাই তারা নিজ রুমে শুয়েছিল। রাত তখন 2:30টার মতো বাজছিল। সবাই তখন গভীর ঘুমে। মাহতাব ভাইয়ের পাশে শোয়া ওনার বড় মামাতো ভাই উনিও ঘুমে আচ্ছন্ন। মাহতাব ভাইয়ের তখনও ঘুম আসেনি। উনি এমনি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। তখন প্রচুর ঠান্ডা ছিল আর ওনার একটি বদভ্যাস ছিল, কম্বল মুড়ি দেওয়া ছাড়া উনি ঘুমাতে পারতেন না। তো এক পর্যায়ে যখন ওনার ঘুম আধো আধো অবস্থায়, তখন হঠাৎ উনি ওনার কানের কাছে একটি স্পষ্ট শব্দ শুনতে পেলেন। অন্য এক পুরুষ কণ্ঠ স্পষ্ট ওনার কানের সামনে বলছেন, এই দরজা লাগিয়ে ঘুমা। উনি বেশ অবাকই হলেন, কারণ উনি যে এভাবে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন, এত স্পষ্ট কথা শোনা কোনোভাবে সম্ভব না। উল্লেখ্য, দরজা বলতে রুমের দরজার কথা বলা হয়েছে, যেটা ওনারা খোলা রেখে ঘুমাতেন। উনি কম্বল থেকে বই ঘুম বাদ দিয়ে উঠে বসলেন। ব্যাপারটা কি, কে এই কথা বললো তা দেখতে। উনি দেখলো রুমে কেউ নেই, আর উনার বড় মামাতো ভাই উনিও গভীর ঘুমে আচ্ছন্ন। তো এক পর্যায়ে উনি উনার সেই মামাতো ভাইকে ডেকে তুললেন এবং বললেন উনি এমন একটা শব্দ শুনেছেন, ওটা কি উনার মামাতো ভাই বলেছে কিনা, কিংবা উনি এটা শুনেছে কিনা। তখন উনার বড় মামাতো ভাইটি বলল, কই না তো, উনি ঘুমোচ্ছিলেন, উনি এমন কিছু করেননি এবং শুনেননি। আর উনার ওই মামাতো ভাইও যেহেতু বয়সে উনার চেয়ে বড়, তাই মাহতাব ভাই জানতেন যে উনি ঠাট্টা তামাশা করার মানুষ নয়। তখন এই মাহতাব ভাই সন্দেহ করেন,
হয়তোবা তার মেজো মামা মামাতো ভাই এই কাজটি করেছেন কিনা দুষ্টুমি স্বরূপ, যেহেতু ওনারা সমবয়সী। তো উনি রুম থেকে বের হলেন এবং পুরো ঘর হেঁটে দেখলেন। দেখলেন তার মেজো মামাতো ভাই এমনকি পুরো ঘরের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তো উনি কাউকে না জাগিয়ে, কাউকে কিছু না বলে আবার নিজের রুমে গিয়ে তার বড় মামাতো ভাইয়ের পাশে শুয়ে পড়লেন এবং ঘুমিয়েও গেলেন। ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে যখন সবাই একসাথে বসে নাস্তা করছিল, তখন সবাইকে তিনি গত রাতে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলে এবং তার মেজো মামাতো ভাই যিনি ওনাকে সন্দেহ করে বলে যে সে তো রাতে এমন একটা ঘটনা করেছে বোধহয়। কিন্তু তার সে মেজো মামাতো ভাই পুরোপুরি অস্বীকার করেন এবং বলেন রাতে তিনি গভীর ঘুমেছিলেন, তিনি এমনটি করেননি। এক পর্যায়ে এই মাতাব ভাইয়ের মা বলেন হয়তো তিনি রাতে ঘুমের ঘোরে ভুলভাল শুনেছেন, এই বিষয়ে আর তেমন একটা কথা না বলতে। তাই তিনিও এই ব্যাপারে আর কথা বাড়ালেন না। কিন্তু এর ঠিক 2 দিন পরেই ঘটে যায় আরও একটি ঘটনা। সেদিন রাতে স্বাভাবিকভাবে সবাই রাতের খাবার খেয়ে শুয়েছিল। তখনও সবাই পুরোপুরি ঘুমিয়ে পড়েনি। হুট করে এই মাতাব ভাই সহ ঘরের সকলে একটি চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই চিৎকারটা নানুর। নানু চিৎকার করে কাউকে ধমক দিয়ে বলছে, এই কে রে তুই, কে তুই, কি চাস এইখানে কি? তখন সবাই দৌড়ে নানুর রুমে যায় এবং নানুকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন নানু যেই কথাটি বলেছিল তা শুনে সকলের পিলে চমকে যায়। নানু জানালেন মশারির উপর থেকে কেউ একজন ওনাকে মিষ্টি চাচ্ছিল আর বলছিল, ইরে মিষ্টি খাবি, এই নে মিষ্টি খা। তখন তিনি চিৎকার করে জিজ্ঞেস করে অবয়বটিকে সে কে। উল্লেখ্য নানুর সাথেই কিন্তু ওই মাতাব ভাইয়ের মা ঘুমিয়েছিলেন। নানুর চিৎকার শুনে তিনিও ধরফর করে ঘুম থেকে উঠে বসেন, কিন্তু তিনি কাউকে দেখতে পাননি। তো সে রাতে তার মামা মামি বলে সবাই গিয়ে যার যার ঘরে ঘুমিয়ে পড়তে, সকালে তারা এই ব্যাপারে কথাবার্তা বলবেন। তো সেই রাতে সবাই গিয়ে যার যার স্থানে ঘুমিয়ে পড়েন। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে তারা ব্যাপারটি পুরো পরিবারের সামনে খোলাসা করে। তারা বলেন এই মাতাব ভাইয়ের যে বড় মামাতো ভাই শিহাব, উনি নাকি ওই বাসায় ক্ষুদ্র টুকটাক ভয় পেতেন। এই ব্যাপারে তিনি নানা সময় ঘরের বাকিদের জানালেও তারা খুব একটা আমলে নিতেন না, কারণ তারা এগুলো কিছুই ফেস করেনি। শুধু নাকি মাতাব ভাইয়ের বড় মামাতো ভাই ওনার সাথে টুকটাক ঘটনা ঘটতো। যেমন উনি যখন পড়তে বসতো তখন ওনার মনে হতো কেউ ওনার পিছনে দাঁড়িয়ে আছে। আবার তিনি অনুভব করতেন রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার পর কেউ পুরো ঘরে দৌড়াদৌড়ি করছে, ধুমধাপ করে হাঁটছে। তখন তিনি মাঝে মাঝে ভয়ে চিৎকার করে কাঁদতে থাকতেন। তখন এই নানু এসে ঝাড়ফুঁক করে দিয়ে ওনাকে শান্ত করতেন। ওনার সে বড় মামাতো ভাই শিহাব, উনি আরো বলেন যে দিন রাতে মাতাব ভাই ওই কথাটি শুনেছিল যে কেউ উনাকে বলছে এই দরজা লাগিয়ে ঘুমা, ওই দিন উনি ঘটনাটা ঠিক বুঝতে পেরেছিল, কিন্তু মাতাব ভাই ভয় পাবে তাই উনি মাতাব ভাইকে তাৎক্ষণিক কিছু জানাননি। এই ধরনের টুকটাক ছোটখাটো ঘটনাই ঘটতো। ওই জিনটা টুকটাক ছোটখাটো দুষ্টুমি করতো, কারো কোনো বড় ধরনের ক্ষতি করেনি। অথবা হয়তো মেজো মামার পরিবারটি খুব ধার্মিক হওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। পরবর্তীতে অবশ্য একসময় তারা স্বাভাবিকভাবেই বাসা বদল করে ওই তালতলা এরিয়ার মধ্যেই অন্য একটি বাসায় উঠে। বর্তমানে মাতাব ভাইয়ের এই যেই বড় মামাতো ভাই শিয়াব, উনি এখন আমেরিকা স্টুডেন্ট ভিসায় অবস্থান করছে। আর মাতাব ভাইয়ের মেজো মামা উনি এই বছরেরই 16 রমজান পরলোক গমন করেছেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাত নসিব করুক। উনি পরিসংখ্যান ব্যুরোতে ভালো পদে ছিলেন, সবে অবসরপ্রাপ্ত হয়েছিলেন। এর মাঝেই উপরওয়ালার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন। খুবই ধার্মিক মানুষ ছিলেন, সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন। ঘটনাটি এইখানে শেষ হলো। কিন্তু প্রিয় শ্রোতারা, একটা কথা ভাবুন তো, কল্পনা করা যায় ঢাকা শহরের মতো এমন আধুনিক শহরে জনবসতিপূর্ণ স্থানে এমন কিছু ঘটবে, তাও আবার সরাসরি বাসার এতগুলো মানুষের মাঝে? সত্যি ব্যাপার খুব অবাক করা। যাই হোক, চলুন আমরা চলে যাই এই মাতাব ভাইয়েরই পাঠানো অপর আরেকটি ঘটনায়। নতুন ঘটনা যাওয়ার আগে বলে রাখছি, আমাদের এই ঘটনাটি কেমন হলো অবশ্যই তা কমেন্টসে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই।
আমাদের এই পরবর্তী ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনার নাম ইভা। এটি উনার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। ইভা আপু আমাদের মেইলে যেভাবে পাঠিয়েছেন আমরা ঠিক সেইভাবেই পড়ছি। বলছেন ইভা আপু, 2008 সালের কথা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার নাম ইভা। পরীক্ষার পর লম্বা ছুটি পড়েছিল, তাই আম্মুর সঙ্গে নানা বাড়ি গিয়েছিলাম সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে। জায়গাটার নাম বলবো না, তবে এমন একটা গ্রাম যেখানে সন্ধ্যার পর রাস্তায় মানুষ চলে না। নানা বাড়ির বাড়িটা অনেক পুরনো, প্রায় 80 থেকে 90 বছরেরও বেশি হবে। পাকা হলেও একপাশে একটা খড়ের গোডাউন ছিল, যেখানে নানার পুরনো কাগজপত্র, কুলা, মাটির হাঁড়ি এসব থাকতো। সেই গোডাউনের পাশেই একটা জংধরা কল ছিল, যেটা দিয়ে আগেকার দিনে পানি তোলা হতো। এই জায়গাটাকেই সবাই বলতো জবা গাছের পাশে, কারণ পাশে একটা বিশাল রক্ত জবা গাছ ছিল। তবে এই জবা গাছ দিয়ে ছোটবেলা থেকেই কিছু গুঞ্জন শুনতাম। আমার খালাতো ভাই বোনেরা বলতো সন্ধ্যা হলেই ওই জবা গাছের নিচে নাকি একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখা যায়। কেউ কেউ বলতো সে নাকি জবা গাছের ডাল থেকে ডালে লাফায়, আর কারো কারো মতে সে কাঁদে ঠিক কলের পাশে বসে। আমি সবসময় এসব গাল গল্প বলে উড়িয়ে দিতাম। কিন্তু একদিন এমন কিছু দেখলাম যেটা আজ ভুলতে পারি না। ঘটনাটা ঘটে পূর্ণিমার রাতে। বিদ্যুৎ ছিল না, পুরো গ্রাম অন্ধকারে ডুবে আছে। আমি আর আমার খালাতো বোন মৌ রান্নাঘরে গিয়ে হাঁড়িতে ভাত করছিলাম। হঠাৎ দূর থেকে একটা শব্দ শুনতে পেলাম, একটা ধাতব কিছু ঘষার শব্দ, যেন কেউ কলটা ঘুরাচ্ছে। ও বলে উঠল, তুই শুনলি? আমি মাথা নাড়ালাম। চলো দেখি কে এলো কল ঘুরাতে। বলে আমরা দুজনে টর্চ নিয়ে বের হলাম। বাইরে গা ছমছমে ঠান্ডা, চারপাশ নিস্তব্ধ। আমাদের হাঁটার শব্দ ছাড়া আর কিছুই নেই। কলের কাছে যেতে যেতে দেখলাম মাটি ভেজা, যেন সদ্য পানি পড়েছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আমরা পেছনে ফিরতেই দেখি জবা গাছটা একটু নড়ছে। বাতাস না থাকা সত্ত্বেও ডালপালা দুলছে, আর টুপ করে একটা জবা ফুল নিচে পড়ল। ফুলটা তো তুলতেই দেখি তার গায়ে রক্তের দাগ। আমি আঁতকে উঠলাম। ও চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর শুকিয়ে গেছে, ওর মুখে কোনো কথা নেই। আমরা দৌড়ে ঘরে ফিরে এলাম, কিন্তু ওখানেই শেষ না। আরেক রাতের ঘটনা। তখন আনুমানিক 2টা। আমি ঘুমাতে পারছিলাম না। ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, মেঝেতে আলতো করে পায়ের শব্দ, যেন কেউ হেঁটে যাচ্ছে বারান্দা ঘেঁষে। তারপর কেউ একজন দরজায় টোকা দিল। টোক টোক। আমার গলা শুকিয়ে গেছে। আমি উঠে বসলাম। দরজা খোলার মতো সাহস নেই। পাশেই ঘুমাচ্ছে, আমি ওকে জাগালাম না। চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে রইলাম। আবার টোকা পড়ল, এবার একটু জোরে। আমি দরজার নিচে ফাঁক দিয়ে বাইরে তাকালাম। প্রথমে কিছু দেখিনি, কিন্তু একটু পরে একটা পায়ের আঙ্গুল দেখতে পেলাম। না, সাধারণ পা না, সাদা মাটি মাখা, মুখ লম্বা আর সাদা শাড়ির আড়ালে ঢাকা পা। হঠাৎ করেই সেটা অদৃশ্য হয়ে গেল। সকাল হলো। আমি কাউকে কিছু বললাম না, ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছি। কিন্তু ঘটনা আসলেই ভয়ঙ্কর হতে লাগলো এরপর। পরদিন দুপুরে আমি কলের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার ছোট মামা এসে বললেন, ওখানে বেশি যাস না, তুই জানিস না ওই জবা গাছটা অভিশপ্ত। আমি তখন কথার গভীরে যাইনি, কিন্তু জিজ্ঞেস করলাম, অভিশপ্ত মানে? মামা বললেন, এই গাছটার নিচে আজ থেকে প্রায় 30 বছর আগে একজন নববধূ বিষ খেয়ে মারা যায়। বরপক্ষ ওকে বিয়ে করে এনে সেদিনই দাবি তোলে আজ ভরি সোনা লাগবে। মেয়েটার পরিবার গরিব ছিল। মেয়েটা কান্নাকাটি করে, কিন্তু কেউ শোনেনি। শেষমেশ এই কলের পাশে এসে বিষ খায়। তখন থেকেই প্রতি পূর্ণিমায় তাকে দেখা যায়। আমি বাকরুদ্ধ। সেই মেয়েটাই তাহলে রাতে এসেছিল। আরেক রাতে আমি ঘরে বসে লেখাপড়া করছিলাম। হঠাৎ দেখি জানালার কাছে কিছু একটা ছায়া পড়েছে। আমি পর্দা সরাতে দেখি সাদা শাড়ি পরা একজন মেয়ে, মাথা নিচু, চুল সামনে ঝুলে আছে। চোখ দেখা যাচ্ছে না। সে দাঁড়িয়ে আছে জবা গাছের পাশে, আর গলা থেকে রক্ত ঝরছে। কিন্তু সে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি দৌড়ে গিয়ে দরজা আটকে দিলাম। কান্না পাচ্ছিল, শরীর ঘেমে উঠল। তারপর আবার সেই শব্দ, টোক টোক টোক। সকালে যখন বিদায় নিয়ে বাড়ি চলে এলাম, এরপর থেকে আমি আর কখনোই নানু বাড়ি বেড়াতে যাইনি। প্রিয় দর্শক, আমাদের আজকের দ্বিতীয় ঘটনা এখানেই শেষ হলো।
কেমন লেগেছে অবশ্যই তা আমাদের কমেন্টে জানাবেন। চলুন প্রিয় দর্শক, আমরা এবার চলে যাই আমাদের এই এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম রাজীব রায়। উনি নরসিংদী থাকেন। আমরা তার ভাষাতেই এই ঘটনাটা বলছি। আমি আজও ভাবলে গায়ে কাটা দেয়। 2018 সালের সেই ডিসেম্বরের রাতটা। ঢাকায় একটা প্রোগ্রাম শেষে অনেক দেরি হয়ে গিয়েছিল। ফেরার জন্য আর কোনো বাস ছিল না। হঠাৎ মাথায় এলো কমলাপুর স্টেশন থেকে ট্রেনে নরসিংদী চলে যাই। একটা লোকাল ট্রেন ছিল রাত 11টা 45 মিনিটে। নাম সন্ধানী এক্সপ্রেস, যেটার কথা আমি আগে কখনো শুনিনি। টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলে বুথের এক বুড়ো গার্ড অদ্ভুতভাবে তাকিয়ে বলল, এই ট্রেন ধরে ফিরছেন? ভালো করে চিন্তা করে নিয়েন। আমি হাসলাম, ভাই সময় মতো পৌঁছাতে হবে তো। স্টেশনটা অদ্ভুত রকমের ফাঁকা লাগছিল। লোকজন কম, বাতাস যেন বেশি ঠান্ডা, গা ছমছম করছিল। কিন্তু এটাকে আমি সাধারণ শীতের রাত ভেবেই এড়িয়ে গেলাম। ঘড়িতে ঠিক রাত 11টা 45 বাজতে ট্রেনটা ঢুকলো প্ল্যাটফর্মে। ট্রেনটা দেখতে একদমই স্বাভাবিক। পুরনো মরিচা ধরা বডি, জানালায় জং ধরা গরাদ, আর ভেতরে আধা আলো আধারি। কিন্তু আশ্চর্যের বিষয়, ট্রেনে আমি ছাড়া আর কেউ নেই। একটাও যাত্রী নয়, এমনকি ট্রেনের স্টাফ, গার্ড, টিকিট কালেক্টর কেউ না। তবুও আমি উঠে পড়লাম, বসলাম জানালার পাশে। ট্রেন চলতে শুরু করলো। শুরু থেকেই অদ্ভুত একটা শব্দ হচ্ছিল, যেন কেউ কাঁদছে। প্রথমে ভাবলাম আমার কানে বাজছে, কিন্তু এক সময় তা স্পষ্ট হলো। আর একটু পরে আমি জানালার কাছে দেখি একজন মহিলা উল্টো দিকে বসে আছেন। মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু, সাদা শাড়ি পরা। কখন উঠলেন আমি টেরই পাইনি। আমি বললাম, আপনি কোথা থেকে উঠলেন? সে মাথা তোলে না, শুধু বলে, ঘরে যেতে চাই। আর কণ্ঠটা ঠান্ডা, মৃতের মতো। অশরীরী সহযাত্রী। আমি কিছু বলার আগে মহিলা উঠে দাঁড়ায়। হঠাৎ করে ট্রেনের আলো নিভে যায়। ভেতরে কেবল চাঁদের আলো এসে পড়ছে। এখন আমি পরিষ্কার দেখতে পেলাম মহিলার পা নেই, সে ভেসে ভেসে হেঁটে আসছে। আমি উঠে দাঁড়ালাম, দৌড়ে অন্য বগিতে গেলাম, কিন্তু প্রতিটি বগি ফাঁকা। এক একটা দরজা খুলতে দেখি মাথা কাটা লোক বসে আছে। কেউ অন্ধকারে চুল আঁচড়াচ্ছে, কেউ কেউ জানালা দিয়ে লাফ দিচ্ছে, কিন্তু আওয়াজ নেই। ঘড়িতে তখন রাত 12টা 15। ট্রেন থামে না, বাইরে শুধু অন্ধকার আর শূন্যতা। কোনো স্টেশন নেই, সিগন্যাল নেই। আমি মোবাইল বের করি, কোনো নেটওয়ার্ক নেই। লোকেশন বলছে নো ম্যানস ল্যান্ড। বুক ধকধক করছে, চোখে পানি চলে আসে। হঠাৎ আবার সে মহিলার কণ্ঠ, তুমি আমাকে দেখতে পেলে, এখন তুমি ফিরতে পারবে না। আমি জানালার দিকে তাকালাম। এক মুহূর্তে ট্রেনটা ঢুকে পড়ে একটা পুরনো ভাঙাচোরা স্টেশনে। নামে লেখা নির্জনপুর। আমি লাফ দিয়ে নেমে পড়লাম। চারপাশে ঘন কুয়াশা, বৃষ্টির সীমা 5 ফুটের বেশি না। স্টেশনটা যেন 100 বছর পুরনো। এমন সময় পেছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। ঘুরে দেখি এক বুড়ো লোক, গায়ে লুঙ্গি আর মোটা চাদর, মুখটা অর্ধেক পোড়া। তিনি বললেন, ভাগ্যিস তুমি নেমে পড়েছ। কেউ নামতে পারে না, কেউ দেখে না, তুই দেখে ফেলেছিস। আমি থরথর করে জিজ্ঞেস করি, এটা কোথায়? তিনি বলেন, এই ট্রেনটা 1985 সালে লাইনচ্যুত হয়েছিল। 32 জন মারা যায়। তখন থেকে প্রতি শীতের রাতে একবার এই ট্রেনটা ফিরে আসে। যারা ওঠে তারা আর নামে না। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। তিনি বললেন, বোর হলে স্টেশন মিলিয়ে যাবে, আর তুই ফিরে যাবি। তারপর হঠাৎ আমি জ্ঞান হারালাম। শেষ রক্ষা, চোখ খুললাম নরসিংদীর এক লোকাল হাসপাতালে। স্থানীয় রেল পুলিশের এক সদস্য বলল, আপনাকে আমরা স্টেশনের পাশে রেল লাইনের ধারে অজ্ঞান অবস্থায় পাই। পাশে একটা পুরনো ট্রেনের বগি পড়েছিল, যেটা আসলে মিউজিয়ামের জিনিস বলে ঘোষণা করা হয়েছিল। তারা বলল ট্রেনটা গত 40 বছর ধরে অব্যবহারই হয় না। আমি সব বললাম, কেউ বিশ্বাস করলো না। কিন্তু এখনো যখন শীতের রাতে ঘুম ভেঙে জানালায় তাকাই, দেখি ট্রেনের ধোঁয়া আর শুনি সেই কান্নার আওয়াজ।
প্রিয় দর্শক, এরই মাধ্যমে শেষ হলো আমাদের আজকের মধ্যরাতের ট্রেনের প্রথম এপিসোড। আপনাদের সাহায্য ছাড়া আমাদের পক্ষে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের সাথে অথবা আপনাদের পরিচিত জনদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে তা আমাদের অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মধ্যরাতের ট্রেনের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এইখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।